হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওটা যারা ক্লাস 10-এ পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট চলে এসেছে। আর এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 10-এর ফার্স্ট ইউনিট টেস্টের লাইফ সায়েন্সের সাজেশান সাথে কিন্তু স্টাডি টিপস দেব, যাতে তোমাদের পরীক্ষায় ভালো নাম্বার ওঠে। আর আমার সঙ্গে আছে আমাদের স্বরূপগঞ্জ ভাগীরথী স্কুলের স্যার, আমার স্যার সৈকত স্যার। তিনি হচ্ছে আমাদের স্কুলের শিক্ষক এবং স্যার কিন্তু দারুণ জীবনবিজ্ঞান পড়ায়। স্যারের কাছে আমি কিন্তু জীবনবিজ্ঞান পড়ে মাধ্যমিকে 97 পেয়েছিলাম। তো স্যারের অভিজ্ঞতা তোমাদের শেয়ার করবে এবং কিভাবে তোমরাও ক্লাস 10 ফার্স্ট ইউনিট টেস্টে জীবনবিজ্ঞানে ফুল মার্কস পাবে স্যার সেই সম্পর্কেও বলবে। আর অবশ্যই স্যার তোমাদের কিছু প্রশ্ন দেবে, যে প্রশ্নগুলো তোমরা পড়লে অবশ্যই উপকৃত হবে এবং সেই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় চলে আসতেও পারে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে আমরা সাজেশান দেওয়ার আগে স্যারের সঙ্গে আমরা ছাত্রদের কিছু প্রশ্ন জেনে নেব, যেগুলো ছাত্ররা খুবই করে থাকে। তো প্রথমে যে প্রশ্নটা করব যে স্যার, জীবনবিজ্ঞানে অনেকে কিন্তু মুখস্থ সাবজেক্ট ভাবে, মুখস্থ করে নাম্বার কিন্তু পেয়ে যায়, কিন্তু জীবনবিজ্ঞানটা একটা বোঝার সাবজেক্ট এবং অনেক ডায়াগ্রাম থাকে, তো অনেক বড় বড় টার্মস থাকে, তো সেগুলোকে ভয় পেয়ে যায়। তো সেই ভয় থেকে কি করে ছাত্ররা? হ্যাঁ, জীবনবিজ্ঞানটা ভয় পাওয়ার কোনো সাবজেক্টই না। অনেকেই জীবনবিজ্ঞানটা পছন্দ করে, কিন্তু প্রথম থেকে যদি জীবনবিজ্ঞানে একটা কনসেপ্ট বা একটা ধারণা না নিয়ে যদি পড়া হয়, তাহলে পরবর্তীকালে সেটা খুব কঠিন হয়ে দাঁড়ায়। এবং বর্তমানে আমাদের উচ্চ মাধ্যমিক যে বোর্ড, সেই বোর্ডের যে টেন্ডেন্সি, সেটা হচ্ছে ওই রকমভাবে প্রচুর পড়ে গিয়ে নাম্বার পাওয়ার ওই দিনটা আপাতত মনে হয় চলে যাচ্ছে। কারণ কনসেপচুয়াল প্রশ্ন কিন্তু সেখান থেকে আসছে। ধারণা যদি না থাকে তাহলে কিন্তু সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়া যায় না। তা আমি এখানে সেইভাবেই প্রশ্নগুলো বলবো, একটু পরেই বলবো। হ্যাঁ, সেগুলো কিন্তু ওই কনসেপচুয়াল বেশি, মানে একটা কনসেপ্ট তৈরি করতে গেলে কীভাবে পড়তে হবে সেই প্রশ্নগুলো পরপর সিকোয়েন্স অনুযায়ী ধারাবাহিকভাবে আমি কিন্তু বলবো। আর স্যার, জীবনবিজ্ঞান আমরা কি করে সহজে পড়লে আমাদের অনেক মনে থাকবে, যে টার্মগুলো থাকে বড় বড় ইংলিশ নাম, সেগুলো কি করে পড়লে ছাত্ররা বেশি উপকৃত হবে এবং বেশি দিন মনে থাকবে, বা কি করে সহজে মনে রাখবে জীবনবিজ্ঞানটাকে, কি করে পড়বে? প্রথমেই বলি যে যখন আমরা ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যখন আমরা কোনো চ্যাপ্টার প্রথমে শুরু করব, তখন আমরা সেই চ্যাপ্টারের সামগ্রিক একটা চিত্র, অর্থাৎ সেই চ্যাপ্টারের ভিতরে আমাকে কি কি পড়তে হবে এবং সেখান থেকে কি কি প্রশ্ন আসবে, এর সম্বন্ধে যদি একটা ধারণা আমার কাছে তৈরি হয় ওই চ্যাপ্টারটা বা অধ্যায়ের সম্বন্ধে, তাহলে আমাদের পড়তে অনেক সুবিধা হবে। আর চিত্রের কথা যদি আমরা বলতে, এটা তো বারবার প্র্যাকটিস করতে হবে, খুব সুন্দরভাবে অনেকবার প্র্যাকটিস করলে আমাদের সেই চিত্রটা মোটামুটি তৈরি হয়ে যায়। আর চ্যাপ্টারের ভেতরে যে সমস্ত বিভিন্ন টার্মিনোলজি বা বিভিন্ন রকমের যে নামগুলো আছে, বৈজ্ঞানিক নামগুলো আছে, সেগুলো মুখস্থ করতে গেলে অনেক কিছু পদ্ধতি অবলম্বন করতে হয়। যেমন আমি একটু পরেই বলবো যে কিছু, যেমন আমাদের বলেই দিই, স্নায়ুতন্ত্র যেটা আছে, স্নায়ুতন্ত্রের মধ্যে আমাদের যে 12 জোড়া করোটীয় স্নায়ু আছে, সেই 12 জোড়া করোটীয় স্নায়ু নাম মনে রাখতে গেলে আমাদের কিছু কবিতার মাধ্যমে, সেটা আমরা ছোটোবেলাতে তোমাদেরকেও পড়িয়েছি, এখনও পড়াচ্ছি, সেরকমভাবে কিন্তু আমরা সেটাকে মুখস্থ করতে পারি, যেটাকে নিমোনিস বলা হয়। তাই নিমোনিসের মাধ্যমে কিন্তু আমরা বায়োলজির টার্মসগুলো খুব সহজেই ছাত্রদের কাছে যেন স্মরণে থাকে, তা সেই ব্যবস্থা কিন্তু আমরা করতে পারি। তা সেগুলো সম্বন্ধে জানতে হয় এবং শিক্ষকের একটা সঠিক গাইড দরকার। প্রথম থেকেই একটা কনসেপ্ট তৈরি করতে হয় প্রথম থেকে, যাতে ওই অধ্যায়টা তার কাছে খুব সহজবোধ্য হয়ে যায়, তাহলেই সেখানে আর কোনো ভীতির কারণ থাকে না। আচ্ছা স্যার, জীবনবিজ্ঞান পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ার জন্য কিভাবে খাতায় লিখবে? ছবি, সব প্রশ্নের উত্তরের সঙ্গে কি ছবি দেবে? কিভাবে লিখলে বেশি নাম্বার পাবে? যে খাতার, ওদের তো মাধ্যমিক আছে, ঠিক আছে, এটা ফার্স্ট ইউনিট টেস্ট, এখন থেকেই প্রিপারেশন শুরু হয়ে গেছে, তো কিভাবে খাতায় পরীক্ষার সময় লিখবে? খাতাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। খাতার যে রিপ্রেজেন্টেশন, তার উপর অনেকটাই নির্ভর করে পরীক্ষকের মনোভাব। মানে নাম্বারটা হয়তো সে এখানে আলাদাভাবে থাকে না, কিন্তু পরীক্ষকের যে মনোভাব, সেটা কিন্তু খাতার রিপ্রেজেন্টেশনের উপর অনেকটাই নির্ভর করে। প্রথম কথা, খাতায় মার্জিন থাকতে হবে, অবশ্যই সেই মার্জিনটা রুল দিয়ে টানতে হবে। এবং প্রত্যেকটা প্রশ্ন যখন শেষ হচ্ছে, তার একটা প্রশ্ন থেকে আরেকটা প্রশ্ন লেখা শুরু এবং শেষ, এর মধ্যে মোটামুটি 2-3 আঙ্গুল গ্যাপ দিয়ে এবং প্যারাগ্রাফের আকারে লিখলে পরে নাম্বারটা বেশি আশা করা যেতে পারে। আর একটা যেটা, সেটা হচ্ছে ছবি, যেটা নাকি ছবি প্রতিটা উত্তরের সঙ্গে ছবি যদি প্রয়োজন হয়, না, মাধ্যমিকে একটা নির্দিষ্ট ছবি তো আসেই, আমরা অলরেডি জানি, হয় চোখের বা নিউরন, এরকম কিছু অল্টারনেটিভ ছবি আসে। এছাড়া জননের চ্যাপ্টারের থেকে কিছু, যেমন ফার্নের জনুক্রম, এইসব জায়গা ছাড়া বাকি কোনো জায়গাতে বিশেষ কোনো ছবির কিন্তু প্রয়োজন হয় না। আমাদের না দিলেও হয়, আমাদের কাছে ইনস্ট্রাকশনও সেরকম আসে না যে এখানে ছবি দিতে হবে। দেওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই, কারণ অত্যাধিক এক্সট্রা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।
মানে উত্তরে যদি ছবি না দেয় জীবনবিজ্ঞানের ক্ষেত্রে তাও তাদের ফুল মার্কস দেওয়া হয়। হ্যাঁ, ছবি যেখানে প্রয়োজন নেই সেখানে ছবি এক্সট্রাভাবে দেওয়ার কোনো দরকার নেই, এরকম প্রশ্ন থাকে না যে ছবিটা দিতে হবে সেখানে। আর আপনি তো অনেক বছর ধরে খাতা দেখছেন মাধ্যমিকের, তো ছাত্ররা কোন ভুলগুলো খুব করে তার জন্য নাম্বারটা কাটা যায়? ছাত্ররা প্রধানত যে ভুলগুলো নাম্বারটা কমে যায় সেটা হচ্ছে তাদের এমসিকিউ, অর্থাৎ যে এমসিকিউতে নাম্বারটা প্রচুর পরিমাণে কমে, 1 নম্বর প্রশ্ন তো কমে, বৈসাদৃশ্যত নাম্বারগুলো অনেকে বুঝতে পারে না। আসল কথা হচ্ছে ছাত্রদের একটা কনসেপ্ট দরকার মানে ওই সাবজেক্টটার প্রতি এবং ওই বিষয়ের প্রতি, যেটা এই শিক্ষকরা দিতে পারে। এখন সেইটা যদি তার কম থাকে তাহলে কিন্তু সে পরবর্তীকালে ওই সাবজেক্টটাকে নিয়ে এগোতেই পারে না, খুব কঠিন হয়ে দাঁড়ায়। দেখা যাচ্ছে সে ফিজিক্সে, কেমিস্ট্রিতে, উচ্চ মাধ্যমিকের কথা বলছি, সায়েন্স নিয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি সব এত কঠিন সাবজেক্ট কিন্তু পারছে, বায়োলজিটা কিন্তু অনেক সহজ সাবজেক্ট তথাকথিত হবে, কিন্তু তবুও দেখা যাচ্ছে যে তার কনসেপ্ট না থাকার জন্য, সঠিকভাবে তার আগ্রহ না থাকার জন্য ওই মোটিভেশনটা তার হারিয়ে যায়, এবং সেটা হচ্ছে পুরোপুরি কনসেপ্ট না থাকার জন্য। তা প্রথম থেকে চেষ্টা করতে হবে যে আমাকে যেন ওই বিষয়টার উপর বা ওই অধ্যায় ওই বিষয়গুলোর উপর কনসেপ্ট তৈরি হয়, তাহলে কিন্তু সে সবগুলোই পারবে। সে প্রশ্ন আমি দিই, সেটা আসুক না আসুক বা যেখান থেকেই আসুক, সেই প্রশ্নগুলো সে উত্তর দিতে পারবে। আচ্ছা, আর এমসিকিউ তো মূলত কমন আসে না, কিন্তু এমসিকিউ অবশ্যই বই খুঁটিয়ে পড়তে হবে। তো এমসিকিউ এর জন্য ছাত্ররা কি করবে? এমসিকিউর জন্য টেস্ট পেপার প্র্যাকটিস করবে, যে টেস্ট পেপারগুলো বেরোয় পরীক্ষার সময় সেগুলো করলে অনেকটাই কমন পাওয়া যায়, হয়তো একটা দুটো এদিক ওদিক হতে পারে যেটা ওই কনসেপ্টের উপর থাকে। এছাড়া বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সেই টেস্ট পেপার প্র্যাকটিস করা বা আমাদের যে অন্যান্য যে বইপত্রগুলো আছে তথাকথিত চলতি বাজারে বই, ওই বইপত্রগুলো প্র্যাকটিস করলে মোটামুটি পারবে। আর ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কোন বই বা কিছু প্র্যাকটিস করতে পারে যার জন্য এমসিকিউগুলো তাদের খুব ইজি হবে পরীক্ষায়? প্রথম কথা হচ্ছে যে পাঠ্য বইটা যেটা ফলো করে তারা, সেই পাঠ্য বইয়ের পিছনে মানে ওই চ্যাপ্টারের শেষে যে প্রশ্নগুলো আছে অবশ্যই সেগুলো করতে হবে। আশা করি সেখান থেকে তারা প্রশ্ন পেয়ে যাবে, বইগুলো থেকেই পেয়ে যাবে। প্রশ্ন বিচিত্র আছে, সেগুলো সলভ করলে অনেক প্রশ্ন পেয়ে যাবে তারা। হ্যাঁ, সে বাজারে অনেক বই আছে, সেগুলো করলে এমসিকিউ আশা করছি হয়ে যাবে। তো এই ছিল স্টুডেন্টদের তরফ থেকে প্রশ্ন। তাছাড়া আমি এমসিকিউ যেটা কমন আসে না কিন্তু কিভাবে করলে তোমরা ফুল মার্কস পাবে সেটাও স্যার বললো। এবার আমরা প্রশ্নগুলো দেখব, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো স্যার দেবেন সেগুলো তোমরা যদি পড়ো আশা করছি তোমরা পরীক্ষায় ফুল মার্কস পাবে। তো প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট, তোমরা লিখে নেবে। আমি পিডিএফটা নিচে চেষ্টা করব দিয়ে দেওয়ার, বা ভিডিও শেষে আমি ছবি তুলে দিয়ে দেবো। তো অবশ্যই স্যার যে প্রশ্নগুলো দেবেন তোমরা ভালো করে পড়বে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো একে একে স্যার প্রশ্নগুলো তোমাদের চ্যাপ্টার ওয়াইজ বলবে। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটিকে একটা লাইক করবে, আর ভিডিওটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে এক্ষুনি শেয়ার করে দাও, ঠিক আছে? তো স্যার প্রশ্নগুলো একটু বলেন কোন চ্যাপ্টার থেকে কোন প্রশ্নগুলো পড়বে। আচ্ছা, আমি যে প্রশ্নগুলো বলবো সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের মানে প্রত্যেকটা যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি করতে গেলে প্রশ্নগুলোকে যেভাবে সাজাতে হয়, অর্থাৎ সেই প্রশ্নগুলো আমি যেভাবে বলছি সেভাবে যদি কেউ সাজিয়ে পড়ে তাহলে সেই চ্যাপ্টারের সম্বন্ধে তার একটা ধারণা সে তৈরি কিন্তু করতে পারবে। এবং এই প্রশ্নগুলো না আসলেও যদি অন্য কোনো প্রশ্ন আসে ঘুরিয়ে, তাহলেও সেই প্রশ্নগুলোর সঠিক উত্তর সে কিন্তু দিতে পারবে। এই ধারণাটা তৈরি হওয়ার জন্য প্রশ্নগুলোকে শিক্ষক মহাশয়রা যেটা করেন সেটা হচ্ছে একটা ধারাবাহিক পদ্ধতিতে সেটাকে সাজিয়ে নেয়। যেমন আমি প্রথমেই চ্যাপ্টার 1 যেটা আছে জীবজগতের নিয়ন্ত্রণ এবং সমন্বয়, এখানে টপিক 1 যেটা ছিল সেটা হচ্ছে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এখানে কোশ্চেনগুলো আমি একটু প্রথমেই বলি যে সংবেদনশীলতা কাকে বলে, উদ্দীপক কাকে বলে, উদ্দীপনায় সাড়া দেওয়া, সংবেদনশীলতা কীভাবে উদ্ভিদের ক্ষেত্রে ঘটে তা উদাহরণসহ আলোচনা করো। উদ্ভিদে উদ্দীপনায় সাড়া প্রদানের একটি ধরন হচ্ছে চলন কাকে বলে, চলনের প্রকারভেদ একটি ছকের সাহায্যে দেখাও। বিভিন্ন ধরনের যে চলনগুলো আছে একটা সম্যক ধারণা, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি চ্যাপ্টারের প্রথমে এটা আমাদের কী করতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে কিন্তু আমাদের একটা মাইন্ড ম্যাপ আমরা বলতে পারি এটাকে, মানে যেটা মানসিক চিত্র আমরা বলতে পারি যে আমাকে এই চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো পড়তে হবে। সেখানে কিন্তু আমাদের এই চ্যাপ্টারের প্রধান সেটা হচ্ছে চলনের প্রকারভেদ, বিভিন্ন প্রকারের উদ্ভিদের যে চলন সেটা, এর মধ্যে ট্যাকটিক, টপিক, ন্যাস্টিক বিভিন্ন প্রকারের চলন এবং উদাহরণ সমেত এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। আর ছোট প্রশ্নের জন্য রোটেশন, সার্কুলেশন, প্রকরণ, উদাহরণসহ এপিনেস্টি, হাইপোনেস্টি, পরিবলন এগুলো কিন্তু পড়তে হবে। আর আরও ভালো যারা এক্সট্রা বাইরের থেকে একটু পড়তে চাও তাদের জন্য পেতে চাও বাইরে থেকে 2-4টা যদি প্রশ্ন আসে, যেমন নিদ্রা চলন, নিকটিন্যাস্টি, আলোক পর্যায়বৃত্তি, থিগমোট্রপিজম, হেলিওট্রপিজম, রিওট্যাকটিক, এইসবগুলো এক্সট্রা প্রশ্নের জন্য এখান থেকে পড়তে পারো। এবার আমরা চলে যাচ্ছি আমার দ্বিতীয় যে টপিক সেটা হচ্ছে উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, অর্থাৎ উদ্ভিদ হরমোন। তা প্রথমেই বুঝতে হবে যে এই যে উদ্ভিদের সাড়া প্রদান এর পিছনে যে রাসায়নিক বস্তুটা একে এই টোটালটাকে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে, তার নাম হচ্ছে উদ্ভিদ হরমোন বা ফাইটো হরমোন। এই হরমোনের প্রথম কথা হচ্ছে হরমোনের প্রকারভেদ জানতে হবে। উদ্ভিদের প্রধান যে 3টে হরমোন আছে, অক্সিন হরমোন, প্রত্যেকটি হরমোন অক্সিন, জিব্বেরেলিন এবং সাইটোকাইনিন, প্রত্যেকটি হরমোনের রাসায়নিক প্রকৃতি
সেটা কি ইন্ডল গ্রুপযুক্ত, নাইট্রোজেনবিহীন কি নাইট্রোজেনযুক্ত, সেটা সম্বন্ধে জানতে হবে। আর এর হচ্ছে বৈশিষ্ট্য, অর্থাৎ সেই কোথা থেকে তৈরি হয়, কীভাবে পরিবাহিত হয়, এবং তার প্রধান যেটা কাজের মধ্যে যেমন অক্সিজেনকে যদি আমি বলি, এর প্রধান কাজের মধ্যে কয়েকটা প্রশ্ন আলাদাভাবে আসতে পারে, যেমন অগ্রস্ত প্রকটতা কাকে বলে, পার্থেনোকার্পি কী, ট্রপিক চলন নিয়ন্ত্রণে অক্সিজেনের কী ভূমিকা আছে। এছাড়াও বিভিন্ন প্রকার কৃত্রিম অক্সিজেন যেগুলো আছে, যেমন INNA, IBA, IPA, 2,4-D, IA, এগুলোর যে পুরো নাম, রাসায়নিক যে পুরো নাম, যেমন IA ইন্ডল অ্যাসিটিক অ্যাসিড, IBA ইন্ডল বিউটারিক অ্যাসিড, এরকম যে নামগুলো আছে সেগুলো করতে হবে। এগুলো থেকে তো মূলত খুব ভালো শর্ট কোশ্চেন পরীক্ষায় দেয়, খুবই ভালো শর্ট কোশ্চেন। এগুলো থেকে মাধ্যমিকেও প্রচণ্ড প্রশ্ন এখানে আসে, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ টপিক এটা। এরপরে হচ্ছে জিববেরেলিন এবং সাইটোকাইনিন হরমোন, এরও প্রকৃতি, বৈশিষ্ট্য এবং কাজ। আচ্ছা, অক্সিন এবং সাইটোকাইনিন যে বিপরীতধর্মী যে হরমোনগুলো কাজ করছে উদ্ভিদের ক্ষেত্রে, অক্সিন যা কাজ করবে সাইটোকাইনিন ঠিক তার বিপরীত কাজ করবে, জিববেরেলিন যে কাজ করবে অ্যাবসাইসিকেটরি ঠিক তার বিপরীত কাজ করবে। এই জায়গার থেকে কিন্তু প্রশ্নগুলো অনেক সময় ধরার চেষ্টা করে যে ছাত্রটা সঠিক বুঝেছে কিনা তার কার্যকারিতাটাকে। এছাড়াও বিভিন্ন রকমের যে হরমোনগুলো, এক্সট্রা কয়েকটা হরমোন যেমন ফ্লোরিজেন, ভার্নালিন, রাইজোক্যালিন, এগুলো সম্বন্ধে পড়তে হবে। এক্সট্রা কোশ্চেনের জন্য বাইরে থেকে আরও ভালো ছাত্রের জন্য বোল্টিং, রিচমন্ড ল্যাং প্রতিক্রিয়া কী, কোন হরমোনকে উদ্ভিদের ট্রেস হরমোন বলা হয়, একটি কৃত্রিম জিববেরেলিন হরমোন, অনেক বইতে এই প্রশ্নটা হয়তো থাকবে না, জরায়নকারী একটি উদ্ভিদ হরমোনের নাম, এটা হয়ে গেল উদ্ভিদের যে হরমোন আছে সেখান থেকে। এবার আমরা তার পরের টপিকে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে কয়েকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে উদ্ভিদের লিঙ্গ নির্ধারণে কোন হরমোন সাহায্য করে, উদ্যান এবং কৃষিবিদ্যায় কৃত্রিম হরমোনের ভূমিকাগুলো উল্লেখ করো। এই কটা প্রশ্ন পড়লে ওই চ্যাপ্টার থেকে তার ধারণাও তৈরি হবে, পরপর যেভাবে বললাম সেভাবে পড়লে, এবং এর বাইরে কোনো প্রশ্নই যদি আসে সে কিন্তু উত্তর লিখতে পারবে, একটা প্রশ্ন তার বাইরে যাবে না। স্যার মূলত যে সাজেশানগুলো দিচ্ছে এগুলো কিন্তু স্যার যেভাবে সাজিয়ে দিচ্ছে প্রশ্নগুলো, তোমরা যদি এগুলো পড়ো পর করে, আশা করছি পরীক্ষা এর বাইরে থেকে না দেবে না, আর স্টুডেন্টের কিন্তু ধারণা কিন্তু তৈরি হয়ে যাবে। অন্য প্রশ্ন দিলেও, হ্যাঁ, অন্য প্রশ্ন দিলেও ধারণা তৈরি হবে। স্যার পরপর খুব প্রশ্নগুলো ভালো করে সাজিয়েছে, তো তোমরা এগুলো পরপর চেষ্টা করবে ভালো করে পড়ার, ঠিক আছে? তো স্যার পরের চ্যাপ্টারগুলো বলুন। আচ্ছা, এরপর হচ্ছে আমরা 3 নম্বর টপিক চলে যাব, প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়ক এবং প্রাণী হরমোন। অ্যাকচুয়ালি এখানেও একই রকমভাবে প্রাণী হরমোনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ফিডব্যাক পদ্ধতি, এটা দুটো রকম আছে, একটা পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, উদাহরণ সমেত আলোচনা করতে হবে। এরপরে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটা কনসেপচুয়াল প্রশ্ন, প্রথমেই পড়তে হবে মাইন্ড ম্যাপের মতন করে, যে মানুষের বিভিন্ন যে অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে সেই অন্তঃক্ষরা গ্রন্থিগুলোর অবস্থান এবং সেখান থেকে যে নির্দিষ্ট কতগুলি হরমোন নির্গত হয় তাদের নাম এবং কাজ। এছাড়াও এবার একটা করে গ্রন্থি যদি আমরা আসি, তাহলে প্রথমেই চলে আসে প্রভুগ্রন্থি কাকে বলে, মাস্টার গ্ল্যান্ড মানে হাইপোথ্যালামাসকে বলা হয়, কেন বলা হয়। এছাড়াও প্রাণী হরমোনের রাসায়নিক প্রকৃতি, বিভিন্ন রকমভাবে শ্রেণীবিভাগ, বিশেষ করে তাদের যে রাসায়নিক গঠন অনুযায়ী শ্রেণীবিভাগ, কোনোটা গ্লাইকোপ্রোটিন ধর্মী, কোনোটা প্রোটিন ধর্মী, কোনোটা স্টেরয়েড ধর্মী, এখান থেকে মাধ্যমিকেও প্রচুর প্রশ্ন আসে। এবার আমরা পিটুইটারি গ্রন্থি যে ভাগগুলো আছে, যে 3টে ভাগ, অগ্র, মধ্য এবং পশ্চাৎ, সেখান থেকে নির্গত হরমোনগুলো এবং তাদের যে টার্গেট অর্গান, অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিকে পিটুইটারি গ্রন্থি নিয়ন্ত্রণ করে, সেগুলো সম্বন্ধে আমাদের কিন্তু পড়তে হবে। যে কটা হরমোন আছে সব কটা টার্গেট অর্গান সেখানে গিয়ে কী কাজ করছে সেগুলো আমাদের জানতে হবে। এছাড়া পিটুইটারি বাদ দিয়ে বাকি যে থাইরয়েড অন্তঃক্ষরা গ্রন্থিগুলো আছে, আমাদের থাইরয়েড, অগ্ন্যাশয়, অ্যাড্রিনালিন, শুক্রাশয় এবং ডিম্বাশয়, এর অবস্থান, খরিত হরমোনের কাজ, অধিকক্ষরণ এবং অল্পক্ষরণ, অর্থাৎ হাইপো সিক্রেশন এবং হাইপার সিক্রেশনের ফলে কী রোগ হয়, এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে এটা পড়তে হবে। আচ্ছা, আর আলাদাভাবে যদি আমরা রোগগুলোকে বলতে পারি, তাহলে এই প্রশ্নগুলো অনেকেই আসে, ছোটো ছোটো প্রশ্ন, যেমন বামনত্ব কী রোগ, কিসের জন্য হয়, কারণগুলো লেখো। অতিকায়ত্ব, অ্যাক্রোমেগালি, অ্যাডিশন ডিজিজ, কুশিং বর্ণিত রোগ, ক্রেটিনিজম, মিক্সিডিমা, গলগণ্ড, ডায়াবেটিস মেলিটাস এবং ডায়াবেটিস ইনসিপিটাস, এই কটা পড়লেই এখান থেকে কিন্তু আমরা প্রাণী হরমোন থেকে মোটামুটি সবই কয়েকটু বুঝতে পারবো। আচ্ছা, এবার এক্সট্রা ভালো ছেলেদের জন্য আর একটু বলে রাখি, সেটা হচ্ছে কয়েকটি এক্সট্রা হরমোন আছে, যেমন HCG, হিউম্যান কোরিওনিক গোনাডোট্রপিন বা ক্যালসিটোনিন, প্যারাথাইরয়েড হরমোন, থাইমোসিন, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, রেনিন, এইথ্রোপোটিন, এইগুলো এক্সট্রা কয়েকটা যদি করে থাকি, তাহলে আমাকে এই চ্যাপ্টার থেকে আর একটা কোশ্চেনও আসলে পরেও ঘুরিয়ে পেঁচিয়ে যত কঠিনই আসুক আমি কিন্তু পারবো। এগুলো যারা ভালো স্টুডেন্ট আছো তাদের জন্য, যারা পড়তে চাও না স্কিপ করতে পারো, কিন্তু যারা চাও সব পড়বে, মাধ্যমিক আসার সম্ভাবনা খুব কম, যেগুলো প্রথম দিকে বললাম সেগুলো সেখান থেকে বেশি আসবে, কিন্তু এগুলো যারা খুব ভালো স্টুডেন্ট, যারা চাও যে আমি কিছু বাদ দেবো না, তারা এই এক্সট্রাগুলো পড়বে, ঠিক আছে? আমি স্ক্রিনে তোমাদের পরে দেখিয়েও দেবো, তো এগুলো বেশি পড়ার দরকার নেই। যারা চাচ্ছ যে মোটামুটি পড়ে পাস করবে বা ভালো একটা নাম্বার পাবে, তারা প্রথমের প্রশ্নগুলো পড়বে, এক্সট্রাগুলো যারা ভালো ছাত্র, যারা পড়তে চাও তারা পড়বে। আচ্ছা, টপিক 4, প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয় অর্থাৎ স্নায়ু। আচ্ছা, স্নায়ুতন্ত্রকে প্রাণীদের ভৌত সমন্বয়ক বলা হয় কেন? প্রথম প্রশ্ন এটা। স্নায়ুতন্ত্রের বিভিন্ন উপাদানগুলি, যেমন নিউরনের চিত্র তো এবছর মাধ্যমিকে খুব ইম্পর্টেন্ট, মানে এবছর যারা ভিডিওটা দেখবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকের জন্য।
নিউরনের চিত্র এবং বিভিন্ন অংশের যে কাজ। এবার নিউরনের চিত্র, আমি সরাসরি নিউরনের চিত্র একটা ছাত্রকে আঁকতে দিই, তার আগে কিন্তু পড়তে হবে নিউরনের যে গঠনটা আছে সেটা কিন্তু পড়তে হবে, তারপরে কিন্তু চিত্রটা পড়লে তার ক্ষেত্রে যে মেমোরাইজ যে ব্যাপারটা সেটা কিন্তু হবে, তাহলে কিন্তু সে গিয়ে ওইখানে গিয়ে পয়েন্টিংয়ে ভুল করবে। ছবির পয়েন্টিং অবশ্যই হ্যাঁ, মানে পয়েন্টিং তো করতে হবে, পয়েন্টিং ঠিক করার জন্য কিন্তু গঠনটা পড়ে নিতে হবে। শুধু ছবিটা ডাইরেক্ট করে ফেললাম সেটা করলে কিন্তু হবে না। সাইনাপস কাকে বলে, এর গঠন চিত্রের মাধ্যমে। স্নায়ু কাকে বলে, স্নায়ুর আবরণগুলি এগুলো। তারপর হচ্ছে স্নায়ু কত প্রকারে, কী কী, করোটিনীয় স্নায়ু, তারপর হচ্ছে বিভিন্ন রকমের যে স্নায়ুগুলো আছে, সুষুম্না স্নায়ু, এগুলো লিখতে হবে। মস্তিষ্কের গঠন এবং ছকগুলো ছকের সাহায্যে লিখতে হবে। মস্তিষ্কের প্রতিটা অংশের যে আলাদা আলাদা কাজ, যেমন গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক, এদের কাজ, পার্থক্য, এগুলো সব লিখতে হবে। প্রতিপত্ত ক্রিয়া একটা মারাত্মক ইম্পর্টেন্ট। প্রতিপত্ত ক্রিয়ার যে ভাগগুলো, জন্মগত, অভ্যাসগত প্রতিপত্ত ক্রিয়া উদাহরণসহ আলোচনা করতে হবে। এছাড়াও উপরিগত এবং গভীরতম প্রতিপত্ত ক্রিয়া, প্রতিপত্ত চাপের চিত্র, বিভিন্ন অংশগুলির চিত্র, এগুলো কিন্তু আঁকতে হবে। মানব চক্ষুর বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো। এবছর মানব চক্ষুটা ইম্পর্টেন্ট ছিল, এসে গেছে মাধ্যমিকে, সুতরাং পরের বছর আশা করি মানব চক্ষুটা আসবে না, কিন্তু গঠন থেকে বিভিন্ন রকমের প্রশ্ন কিন্তু আসবে। রেটিনার গঠন, অন্ধবিন্দু কী, পিতবিন্দু কী, এগুলো কিন্তু আসতে পারে। উপযোজনের মাধ্যমে যে চোখের যে উপযোজন, সেটার মাধ্যমে দূরের বস্তু এবং কাছের বস্তু কীভাবে চোখ দেখে, সেটা একনেত্র, দ্বিনেত্র, এগুলো কিন্তু ভালো ছেলের জন্য। একনেত্র, দ্বিনেত্র, মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া, পেস বায়োপিয়া, এগুলো ছানি কাকে বলে, কারণ এবং প্রতিকার। আর মানবদের বিভিন্ন প্রকার গ্রাহকের অবস্থান, বিভিন্ন প্রকার যে গ্রাহকগুলো আছে, স্পর্শ গ্রাহক, তাপ গ্রাহক, চাপ গ্রাহক, এগুলো সম্বন্ধে জানতে হবে। দিয়ে এই কটা চ্যাপ্টার হয়ে গেল। এবার হচ্ছে শেষ 2 নম্বর চ্যাপ্টার, যেটা এই ইউনিট টেস্টের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোষ বিভাজন এবং কোষচক্র। এখানে প্রথমে যেটা জানতে হবে, ক্রোমোজোম কাকে বলে। ক্রোমোজোম আমরা যখন একটা কোষের এমনি নর্মাল যে চিত্র আমরা আদর্শ কোষের তখন দেখি, তখন একটা দেখি আমরা যে নিউক্লিয়াস, তার ভিতরে একটা জালিকার মতন অংশ থাকে, সেইখানে যে গুটিয়ে গুটিয়ে কুণ্ডলিকৃত ক্রোমোজোম তৈরি করে, এই ধারণাটা তার ক্ষেত্রে থাকতে হবে। অর্থাৎ কোষেরই দুটো রূপ। তাহলে ক্রোমোজোম কাকে বলে, ক্রোমোজোম কখন গঠিত হয়, কীভাবে গঠিত হয়, ক্রোমোজোম, ডিএনএ এবং জিনের মধ্যে আন্তঃসম্পর্ক কী, একটি আদর্শ ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিভিন্ন অংশের নাম, উদাহরণসহ গঠন লিখতে হবে। এটা ডিএনএ আরএনএ পার্থক্য। এবার আমি কোষ বিভাজনে চলে আসি। বিভিন্ন প্রকারের কোষ বিভাজন, মাইটোসিস, মিওসিস এবং অ্যামাইটোসিস, এই 3 প্রকারের কোষ বিভাজন সম্বন্ধে লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট। উদাহরণ সম্বন্ধে লিখতে হবে, কার ক্ষেত্রে ঘটে, কোথায় ঘটে। এবার মাইটোসিস কোষ বিভাজনের বিভিন্ন দশাগুলি, চিত্রসহ প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো তো মারাত্মক ইম্পর্টেন্ট, প্রত্যেক বছরই প্রশ্ন আসে, এই কোনো না কোনো প্রশ্ন এখান থেকে আসবেই। মিওসিসের থেকে ডিটেলসের পড়ার দরকার নেই, কিন্তু এখান থেকে কী কী দশা আছে, এর কী কী বৈশিষ্ট্য আছে, কোথায় ঘটে, এগুলো পড়তে হবে। ছোট প্রশ্নের জন্য। বড় প্রশ্ন মিওসিস থেকে আসে না। ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস কাকে বলে, পার্থক্য আসতে পারে মাইটোসিস মিওসিসের, কিন্তু ডিটেলস মিওসিসের বিভিন্ন রকমের যে দশাগুলো কীভাবে ঘটে সেটা কিন্তু পড়ার দরকার নেই। উদ্ভিদ ও প্রাণী কোষের সাইটোকাইনেসিসের মধ্যে পার্থক্য লেখো। মাইটোসিস কোষ বিভাজন এবং মিওসিস কোষ বিভাজনের তাৎপর্য লেখো। এবার হচ্ছে টপিক 5, প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হচ্ছে গমন। গমন, চলন গমন থেকে বলা হয়নি এটা প্রথমে। আচ্ছা, গমন কাকে বলে, এর উদ্দেশ্যগুলি লেখো। অ্যামিবা, প্যারামেসিয়াম, ইগ্লিনার গমন পদ্ধতি। মাছের গমন পদ্ধতি, মাছের গমনে মায়াটম পেশি, পটকার ভূমিকা কী, পাখনার ভূমিকা কী, এগুলো। মানুষের দ্বিপদগমন, মানুষের দ্বিপদগমনে লঘু মস্তিষ্ক কী কাজ করে, সাইনোভিয়াল অস্থি কী, বিভিন্ন রকমের যে বল সকেট সন্ধিগুলো আছে, কবজা সন্ধিগুলো আছে, এগুলো সম্বন্ধে জানা। কঙ্কাল পেশির নাম এবং তাদের কাজ। পাখির যে উড্ডয়ন পদ্ধতি, সেখানে পালক, পেশি এবং বায়ুথলির কী ভূমিকা, সেগুলো ইম্পর্টেন্ট। মানুষের লঘু মস্তিষ্ক এবং অন্তঃকর্ণের যে ভূমিকা, সেটা ইম্পর্টেন্ট। তাহলে চ্যাপ্টার এই কোষ এবং কোষ বিভাজন ছিল হচ্ছে এই ইউনিটের শেষ টপিক। সুতরাং এই যে প্রশ্নগুলো আমি বললাম, এই প্রশ্নগুলি কিন্তু পড়তে হবে। এই প্রশ্নগুলো হয়তো ডেসক্রিপশানে থাকবে, তুমি এটা বলে দাও এটা। প্রাণীদের এগুলো সবই মোটামুটি বলেছি। কোষ বিভাজন শেষ, ঠিক আছে। তাহলে এই কটা প্রশ্ন করলেই মোটামুটি হবে। এবার আমি যেটা বলছিলাম যে কিছু কিছু আছে, যেমন আমি করোটিনীয় স্নায়ু যেটা আছে, 12 জোড়া করোটিনীয় স্নায়ুর নাম মনে রাখার জন্য যে একটা কবিতার আকারে যেটা বলা যায়, যে তোমাকে বললো হঠাৎ করে পরীক্ষায় শর্ট প্রশ্ন আসে যে পঞ্চম করোটিনীয় স্নায়ুর নাম কি, তখন সেটার জন্য আমি কিছু এই কবিতা এখানে বলেছি। যেমন এই স্নায়ুগুলোর নাম, যেমন ওগো ওগো ওগো, অলফ্যাক্টরি অপটিক অকিলোমোটর, তাড়াতাড়ি আনো, ট্রাকলিয়ার ট্রাইজেমিনাল অ্যাবডুসেন্স, ফেলে আনো, ফেসিয়াল অডিটরি, গ্লাস ভেঙে, গ্লসোফেরেঞ্জিয়াল ভেগাস, স্পাই হাই, অর্থাৎ স্পাইনাল অ্যাক্সেসরিয়াম, হাইপোগ্লসারাল। অর্থাৎ 1 থেকে 12 জোড়ার পরপর এই কবিতাটা মনে রাখলেই আমার কিন্তু কততম যদি আমাকে দেয় সেটা আমি হাতে কর গুণে কিন্তু বলতে পারবো যে ওই নাম্বারে আছে যে ফেলে 5 নাম্বার আমাকে দিল, তাহলে ওগো ওগো ওগো, তাড়াতাড়ি তাড়ি, তাড়াতাড়ি বলতে দ্বিতীয় তাড়ি যেটা ট্রাইজামিনাল, তার পঞ্চম করোটিনীয় স্নায়ুর নাম হচ্ছে ট্রাইজামিনাল। তাহলে এইভাবে আমি এটা মনে রাখতে পারি। আবার আমি বললাম যে এই স্নায়ুগুলোর মধ্যে আমরা তো জানি 3 রকমের স্নায়ু আছে। একটা হচ্ছে সংবেদী স্নায়ু,
একটা হচ্ছে চেষ্টীয় স্নায়ু বা মটর স্নায়ু, একটা হচ্ছে মিশ্র স্নায়ু। তা আমি তো এখানে 12টার মধ্যে মনে রাখা তো এটা সম্ভব না, তার জন্য আমি একটা কবিতা এখানে আমি বলতে পারি। সেটা হচ্ছে যেমন 128 জন সংবাদ দিল, কোনো একটা দুর্ঘটনা ঘটেছে বা কোনো একটা জাহাজ ডুবি হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 128 জন সংবাদ দিল, 57,910 জন মিসিং, বাকিরা সব নিজের চেষ্টায় বেঁচে গেছে। এটা একটা কবিতা, একটা ঘটনা, সবাই সহজেই মনে রাখতে পারবে। তাহলে 128 বলতে 1 to 8 এরা সংবাদ দিল, মানে হচ্ছে এরা মেসেজ দিয়েছে, তার মানে এরা হচ্ছে সংবেদী স্নায়ু। 57,910 জন মানে 5, 7, 9, 10, এই যে 4টে স্নায়ুর নাম বললাম 5, 7, 9, 10, এরা হচ্ছে মিশ্র স্নায়ু। মিসিং মানে হচ্ছে মিশ্র স্নায়ু। আর বাকিরা নিজের চেষ্টায় বেঁচে গেছে, মানে বাকি যেগুলো থাকবে এবার 3 নাম্বার, 4 নাম্বার, 6 নাম্বার, এগুলো সবই কিন্তু চেষ্টীয় স্নায়ু। তাহলে একটা কবিতার মধ্যে দিয়ে আমি কিন্তু এই টোটাল যে করোটিয় স্নায়ু সেটা কিন্তু আমার মনে থেকে গেল। এইভাবে কিন্তু ছাত্রদেরকে পড়াশোনা করালে ছাত্ররা বেশি মনোযোগীও হয় আর মনেও থাকে অনেকটা বিষয় ভালোভাবে। আচ্ছা, তারপর আবার আমি যদি এই কোষ বিভাজনের যে ফেজগুলো আছে, মানে দশাগুলো আছে বা সেল সাইকেলে যে দশাগুলো আছে, যেমন প্রথম দশা ইন্টারফেজ, মাইটোসিস, সাইটোকাইনেসিস এবং কুইসেন্ট দশা বা G0 দশা বলে যে একটা দশা আছে। তাহলে এখানে আমি বলতে পারি যে একটা ছোট্ট একটা কথা, ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন। ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন যদি আমি পড়ি, তাহলে ইম্পর্টেন্ট মানে হচ্ছে আই মানে ইন্টারফেজ, মাল্টিপল মানে হচ্ছে মাইটোসিস M, আর চয়েসের হচ্ছে সাইটোকাইনেসিস, এবং কুইসেন্ট যে G0 সেটা হচ্ছে কোশ্চেন। তাহলে ইম্পর্টেন্ট মাল্টিপল চয়েস কোশ্চেন একটা লাইন মনে রাখলে আমি কিন্তু সেল সাইকেলের যে বিভিন্ন দশাগুলো আছে সহজেই সেটা আমি মনে রাখতে পারবো। হ্যাঁ, এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা আবার আমি যেমন বলতে পারি যে ইন্টারফেজের যেগুলো আছে, ইন্টারফেজ যেমন গ্রেপস সো গুড, গ্রেপস মানে আঙ্গুর ফল, সো গুড মানে G হচ্ছে গ্যাপ 1, সো হচ্ছে সিনথেসিস, আর G2কে গুড। তাহলে আমি এটা কিন্তু ইন্টারফেজের দশাগুলো সহজেই মনে রাখতে পারবো। মাইটোসিসের যে ফেজগুলো আছে যেমন হচ্ছে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, আর তার আগে ইন্টারফেজ। অর্থাৎ এখানে আমি একটা যদি লাইন মনে রাখি যে আই পাস মাই অ্যালজেব্রা টেস্ট, অর্থাৎ আই বলতে ইন্টারফেজ, পাসের হচ্ছে P ফর প্রোফেজ, মাই বলতে মেটাফেজ, অ্যালজেব্রা হচ্ছে অ্যানাফেজ, আর টেস্ট মানে হচ্ছে টেলোফেজ। এভাবে কিন্তু সহজেই আমরা নিমোনিসের মাধ্যমে বিভিন্ন রকমের টপিকগুলো সহজেই আমরা কিন্তু মুখস্থ করতে পারি। ছাত্রদের কাছে অনেক বেশি আগ্রহ তৈরি হতে হয়, এভাবেই আমরা সাধারণত পড়িয়ে থাকি। ছাত্রছাত্রীরা তোমরা দেখলে স্যার কত সুন্দরভাবে আমাদের টপিকগুলো বুঝিয়ে দিল, কি করলে তোমরা জীবনবিজ্ঞানে ভালো নাম্বার পাবে। তাছাড়া চ্যাপ্টার ওয়াইজ সাজেশনও স্যার দিল, তো অবশ্যই তোমরা এগুলো ভালো করে পড়বে। এছাড়া স্যার কিন্তু কবিতার মাধ্যমে তোমরা কীভাবে জীবনবিজ্ঞানের কঠিন কঠিন টপিকগুলো মনে রাখবে স্যার সেটাও বলে দিল। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে আর তোমরা এগুলো পড়বে। আশা করছি তোমরা এই ভিডিওটা দেখার পর তোমরা জীবনবিজ্ঞানে যদি এটা অ্যাপ্লাই করো, স্যার যা যা বললো, তোমরা জীবনবিজ্ঞানে ফার্স্ট ইউনিটে 40-40 পাবে, এবং যখন তোমরা মাধ্যমিক দেবে আমরা আরও ভিডিও আনবো, সেগুলো তোমরা 100 পাবে, আমি এটা তোমাদের কথা দিচ্ছি। তো অবশ্যই স্যার যেগুলো বললো তোমরা ফলো করবে, আর অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু স্যারকে থ্যাংক ইউ জানাবে, ঠিক আছে? স্যার অনেক কষ্ট করে এগুলো সময় বার করে আমাদের জন্য বানিয়েছে, তো স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ ছাত্রদের জন্য এত কষ্ট করে এগুলো তৈরি করার জন্য। তো এটুকুই বলার ছিল। স্যার আপনি যদি কিছু লাস্ট ছাত্রদের বলতে চান, ছাত্রদের উদ্দেশ্যে আমি একটাই বলতে চাই, ছাত্ররা ভালো করে পড়াশোনা করো এবং তোমরা প্রতিটা অধ্যায়ে পড়ার আগে প্রশ্ন তৈরি করো, এমনভাবেই প্রশ্নগুলোকে ধারাবাহিকভাবে সাজাও যাতে একটা কনসেপ্ট বা একটা ধারণা তোমাদের তৈরি হয়। এটুকুই শুধু আমার বলার। প্রশ্নগুলো কেমনভাবেই তোমরা সাজাও একটা চ্যাপ্টারে, যাতে যেরকমভাবে আমি বললাম তাতে তোমাদের কনসেপ্ট তৈরি হবে এবং পরবর্তীকালে তোমরা এই জীববিদ্যা সাবজেক্ট নিয়ে আরও বেশি দূর এগিয়ে যেতে পারবে এবং কোনোখানেই কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, তো স্যারকে আবার একবার ধন্যবাদ, স্যারকে এত সুন্দর আমাদের ভিডিও দেওয়ার জন্য। তোমরাও কমেন্টে কিন্তু স্যারকে অবশ্যই থ্যাংক ইউ জানিয়ে দেবে। তো অবশ্যই আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর অবশ্যই চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন আছে সেটা দিবে, নোটিফিকেশানটাকে অল করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।